একটা ছেলে মেয়েকে একটা সাহস দেওয়া, কনফিডেন্স দেওয়া, কোনো সময় যে বকা না দিয়ে মানুষ করতে। কোনো সময় বলতে পারবে না তোমার বড় বোন তো এটা করলো, তুমিও কেন ওর মতো করবা না। 8.5 লাখ ছেলে মেয়ে, 850,000, আর ভালো ভালো স্কুল মাত্র 400টার মধ্যে মাত্র 10-15টা। আমাদের প্রতিটা টেস্ট 10টা পরীক্ষার মধ্যে ফার্স্ট থেকে সেকেন্ড থেকে থার্ড প্রতিটা কিন্তু আরো ডিফিকাল্ট হচ্ছে, এটা নিয়ে আছে। সো এটা থেকে দূরে থাকা আমার অনেক সময় একটা যুদ্ধ। এটা রিপ্লেস করে কিভাবে আমরা খেলাধুলা বাড়াতে পারি, মানুষের সাথে আলোচনা গল্প বাড়াতে পারি, সোশ্যাল মিডিয়াতে না কিন্তু আমাদের আসল যোগাযোগটা। এক্স্যাক্টলি। এপ্রিল মাসে গ্রেড 3 থেকে 6 শিক্ষার্থীদের স্টেট এক্সামের কথা বলা হচ্ছে। এই স্টেট এক্সামের প্রস্তুতিটা আসলে কিভাবে? এখন আমাদের নিউ ইয়র্ক শহরে আমাদের 8.5 লাখ ছেলে মেয়ে আছে K through 12। যখন 3-তে পৌঁছি, প্রতি বছর স্প্রিং এ বছর পর বছর আমরা একটা স্টেট এক্সাম দেওয়া হয় দেখতে ওই গ্রেডের কত ছেলে মেয়ে বয়স অনুযায়ী রিডিং করতে পারছে, বয়স অনুযায়ী ম্যাথ করতে পারছে। আনফরচুনেটলি নিউ ইয়র্ক শহরে মাত্র 45% ছেলে মেয়ে বয়স অনুযায়ী রিডিং করতে পারছে, ম্যাথ করতে পারছে, যেটা আমরা বললাম 2 পাচ্ছে। সো আমরা জানি যে ছোটকাল থেকে যদি একটা ছেলে মেয়ে পিছিয়ে যায়, পড়াশোনা হোক কিন্তু সবচেয়ে জরুরি কনফিডেন্সে হোক, কনফিডেন্সের সাহস যদি পিছিয়ে যায়, টিচার যদি বলে না তুমি আর এটা তোমার জন্য চলবে না, তুমি এটা না করলেও চলবে, তুমি একটু ইজি লাইনে চলে যাও, আমরা কোনো সময় এত কম বয়সে কোনো ছেলে মেয়েকে বলবো না পারবা না, এটা ইজি জিনিস করো। সবাইকে আমরা চেষ্টা করছি 3-4 একদম। এখানে যদি স্ট্যান্ডার্ড থাকলে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এখানে, তো ওখান থেকে আমাদের পরীক্ষা হবে এপ্রিল মাসে আর মে মাসে, ইংলিশ আর ম্যাথ। প্রতি সপ্তাহে আমাদের প্রত্যেকটা সেন্টারে 600 জন ছেলে মেয়ে আসছে, সকাল শনিবার থেকে সকাল রোববার। প্রত্যেকটা ক্লাসে আমাদের মাত্র 6 থেকে 8 জন বসছে। আমাদের কয়েকটা সেন্টার অনেক বেশি ভিড় হয়ে গেছে, এখানে একদম দুপুরবেলার সেকশনে আমাদের সিটও নাই। তো বাবা মারাও এসে কষ্ট করে নামিয়ে দিচ্ছে, মেকশিওর করছে ছেলে মেয়েদের অভ্যাসগুলো আগে যাক। এখন আমিও বাবা, আমার মেয়ে যেভাবে এই পরীক্ষার, আমার ছেলে মেয়েরাও তো অনেক সময় ওদের মতো করতে চাবে, ওরা পড়াশোনা করতে চাবে না, ওরা খানে ক্লাসে বসতে চাবে না। যতই ভালো করুক, যতই ওরা বলে না এটা বোরিং, আমি একটু আধা ঘন্টা ভিডিও গেমস করে রাখি তারপরে আমি করি না, আগে কাজটা শেষ করো তারপরে তুমি দেখাও কত পেতে পারো, তারপরে তোমরা খেলাধুলা করতে পারছো। সো এইগুলা যখন নেগোসিয়েশনে চলে আসি মেয়ের সাথে, আমার ছেলের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, কখন পড়াশোনা করতে বসবা, কখন পড়লে তোমাকে আইসক্রিম খেতে নিব, এরকম ব্যাক এন্ড ফোর্থ সব আমরা যেরকম ছোটকাল থেকে অনেক সময় করতে হয়েছে। জি, অভিভাবকদের একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বাচ্চাদের প্রস্তুতির ক্ষেত্রে, সেই ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? একটু মানে প্যারেন্টসরা যারা আছেন তাদের মানে এই ক্ষেত্রে তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? এটা আমাদের খুব কষ্ট, আমাদের মানে ওদের ফোকাসটা, ওদের কষ্টটা, ওদের কোথায় যে চাপ দিতে পারে। বাসায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করা প্রতিদিন জরুরি, কিন্তু আরো জরুরি হলো একটা ছেলে মেয়েকে একটা সাহস দেওয়া, কনফিডেন্স দেওয়া, কোনো সময় যে বকা না দিয়ে মানুষ করতে। কোনো সময় বলতে পারবে না তোমার বড় বোন তো এটা করলো, তুমিও কেন ওর মতো করবা না। আমাদের সবসময় এরকম কম্পারিজন করলে ওই ভাই বড় বোনের উপর একটা খ্যাপা ছোটকাল থেকে শুরু হয়ে গেল, বড় হয়ে এটা রয়ে থাকলো। তো আমরা সবসময় বাবা মাদেরকে বলি একটা ছেলে একটা মেয়ে আলাদা মানুষ, তো ওদের সাথে সবসময় নিজের জিনিসটা কম্পেয়ার করতে হবে। তুমি তো 2 বছর আগে এটা পেয়েছিলা, 1 বছর আগে তুমি অনেক খাটনি করে 10 পয়েন্ট আগিয়েছিলে, এই বছর কি আশা করা যায়? নিজেরটা নিজের লাইনে, কারণ আমরা সবসময় যারা প্যারেন্টস দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আলাদা পার্সোনালিটি দেয়। 2 বাচ্চা যদি থাকে দেওয়া, তখন কোন সময় 2 বাচ্চা পার্সোনালিটি পাবো না আমরা। জি, যাদের হচ্ছে সামনে স্টেট এক্সাম, তাদের এই ফলাফলটা তাদের ফিউচারের জন্য, হ্যাঁ, যারা ভালো করতে পারলে ওরা মিডল স্কুল, অনেক সময় স্ক্রিন মিডল স্কুল থাকে, স্ক্রিন মিডল স্কুল যেগুলা ভালো মিডল স্কুল লটারি ছাড়া। তো ছোটকাল থেকে যখন ওরা একটা ট্যালেন্টেড গিফটেড, এখানে আমাদের
এলাকায় আছে PSIS 122, এস্টোরিয়াতে, ওখানে খুব নাম করা। মার্ক টুয়েন আছে, লুই আর্মস্ট্রং আছে জ্যাকসন হাইটে, আমাদের মিডল স্কুল আছে ক্রিস্টো ম্যাকল অফ ব্রুকলিনে। তো এরকম কয়েকটা মিডল স্কুল আছে সবসময় তুখার ভালো ভালো মার্কস পেলে ওই মিডল স্কুলে সুযোগ পেলে তখন ওই লাইনের মধ্যে চলে আসলাম। 8.5 লাখ ছেলে মেয়ে, 850,000, আর ভালো ভালো স্কুল মাত্র 400টার মধ্যে মাত্র 10-15টা। সো ওইখানে যে পৌঁছতে পারলে একটা জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। কারণ কলেজে অ্যাপ্লিকেশনের সময় ওরা জানে যে কোন কোন হাই স্কুলগুলো থেকে ভালো শিক্ষার ছেলে মেয়ে পাচ্ছে আর কোন কোন হাই স্কুল থেকে খুব উইক একাডেমিক এনভায়রনমেন্ট থেকে আসছে। জি, জানুয়ারিতে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা, এইটার আসলে এই মুহূর্তে এই প্রক্রিয়াটা সম্পর্কে বলবেন কিনা? সো যারা যারা এই 8টা-9টা হাই স্কুলে চান্স পেতে চায়, আমাদের এখানে গত 30 বছর এখান থেকে আলহামদুলিল্লাহ 4,780 জন ছেলে মেয়ে চান্স পেয়েছে। আমি প্রথম ব্যাচের এক গ্রাজুয়েট, আমার গ্রাজুয়েশন ছিল ব্রঙ্ক সায়েন্স থেকে। তো আমার পরে হাজার হাজার ছেলে মেয়ে ব্রঙ্ক সায়েন্স থেকে গ্রাজুয়েশন করে, বেশিরভাগ বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, গাইনিজ, আমাদের বিভিন্ন এলাকার নেবাররা। তো এরকম স্কুলে যখন সুযোগ পায় তখন আমাদের কলেজে ঢোকার সময় তখন বুঝতে পারে যে ভালো ভালো স্কুল থেকে পরীক্ষাটা কিন্তু অক্টোবর মাসে। তো আমাদের যারা যারা 14 মাসের পরীক্ষা, এই একটা বড় পরীক্ষার জন্য 14 মাস ধরে পড়াশোনা করছে, যেটার মধ্যে আমার মেয়েকেও ভর্তি করাইছি। এটার জন্য আমরা থাকি বেলরোজ লং আইল্যান্ডের বর্ডারে। আমরা খুব শখ যে ব্রঙ্ক সায়েন্সে একটা বাস সার্ভিস থাকে, যারা যারা কুইন্সে থাকেন ব্রঙ্ক সায়েন্স পাঠাতে চাইলে প্রাইভেট বাসও থাকে। আমার মেয়ে এখন বড় হয়ে বলছে আমি যদি এরকম স্কুলে একদিন যাই কিরকম হবে। তখন আমার মন তো পুরাপুরি একদম খুশি, চলো এখন বাবার সংগঠনে এসে ক্লাস শুরু করো। তো আমার মেয়ে এখন সপ্তাহে 2 দিন ক্লাস নিচ্ছে, ওর সাথে আরো 220 জন 2 উইকস আগে আমাদের দ্বিতীয় পরীক্ষা নিয়ে নিল। 3-4 সপ্তাহ পরে আমাদের থার্ড ডায়াগনস্টিক এক্সাম হবে। আর যারা যারা অনেকজন বলে যে না এখন আমি পরে শুরু করব, আমি একটু পয়সাটা বাঁচাই পরে শুরু করব, এরকম করতে করতে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। কারণ আমাদের প্রতিটা টেস্ট 10টা পরীক্ষার মধ্যে ফার্স্ট থেকে সেকেন্ড থেকে থার্ড প্রতিটা কিন্তু আরো ডিফিকাল্ট হচ্ছে। তো প্রথম টেস্টে হয়তো একজন 100 জনের মধ্যে টপ 10 পেল, টপ 10 স্কোর। দ্বিতীয় পরীক্ষার মধ্যে কিন্তু 150 জন নিচ্ছে। এখন ওই স্কোরটা যদি না আগায় তখন 50 জন কিন্তু ওই ছেলে মেয়েকে পার হচ্ছে ঠিকই। সো এরকম ভাবে আমরা গ্রুপিং করে করে খেয়াল করছি প্রতিজনের প্রত্যেকটা ক্লাসের স্কোর আমাদের কম্পিউটার সিস্টেমে, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, ডায়াগনস্টিক। আর প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা বাবা মাদের সাথে আলোচনা করতেই হয়, ছেলে মেয়ে সহ। আর বেশিরভাগ সময় দেখবেন ছেলে মেয়েরা বলবেন না আমি তো পড়াশোনা হয়েছে, আমার তার দরকার নাই, আমার তো পড়াশোনা হয়েছে, আমি তো ক্লাসে তো আমি 80 পাচ্ছি। কিন্তু ক্লাসে 20 মিনিট আধা ঘন্টার প্র্যাকটিস পোর্শনে 80 পাওয়া তার মানে না যে 3 ঘন্টার পরীক্ষাতে, কারণ প্রত্যেকটা ইউনিট তো ধরেন আধা ঘন্টা করে করে। সো ওই একটা পেশেন্স, ধৈর্য বেশিরভাগ ছেলেমেয়েরা এই বয়সে তাড়াহুড়া করে শেষ করতে চাচ্ছে। ভিডিও গেম, ইন্টারনেট, ইউটিউব করতে করতে ওদের অ্যাটেনশন স্প্যানটা খুবই কম। তো আমাদের গত সপ্তাহে আমাদের 500 জনের ছেলে মেয়েদের পরীক্ষা দেওয়া হলো 3rd থেকে 6। আমাদের প্রত্যেক জনের ইনস্ট্রাকশন ছিল 2 ঘন্টা কেউ বসতে পারবে না। আমাদের টিচাররা হাঁটবা, মেক শিওর করবা তুমি যদি দেখো ছেলে মেয়ের দিকে অ্যাটেনশন, তোমরা বলবা না 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 এদিকে চলে আসো, আবার শো ইউর ওয়ার্ক প্লিজ, পুট ইউর ওয়ার্ক। তো এরকম করতে করতে আমরা কোনো ছেলে মেয়েকে স্পিড করে ফাঁকি দিয়ে সাবমিশন হলো পেটে তো প্র্যাকটিস, আসল পরীক্ষাতে ভালো করব এটা তো কোনোদিন হয় না। প্র্যাকটিস পরীক্ষাতে ধৈর্য দিয়ে ভালো করতে হয়। সো ওইটা নিয়ে আমাদের এখন দৌড়াদৌড়ি, টেনশন। এই যে এত এত পরীক্ষা, এত এত এক্সাম ভালো করতে হবে, একটা রেস, দেখা যায় যে স্টুডেন্টরা একটা স্ট্রেসের মধ্যে চলে যায়। সেই স্ট্রেস কমানোর জন্য কি পরামর্শ? তো স্ট্রেসটা আসলে হয় যখন ছেলেমেয়েরা দেখছে যে
ভালো জিনিস করার সময় যারা সিরিয়াসলি নিচ্ছে ওরা যখন 2-3টা ক্লাসের পরে বুঝতেছে কত আগাচ্ছে, যখন স্কুলের সাথে কম্পেয়ার করে বুঝছে যে স্কুলে কি সময়টা শিক্ষা যতটুক হচ্ছে, সময়টা যতটুক নষ্ট হচ্ছে, ওরা তখন বুঝতে পারে যারে আমি তো এই পরিবেশের চেয়ে অনেক বুদ্ধিমানের মানুষ। কারণ স্কুলে বেশিরভাগ 30 জন 35 জন যাচ্ছে, ওরা ওখানে বুলিং খাচ্ছে, মানে ওরা তুমি কেন তো পড়ার কি দরকার, তোমার না পড়লেও চলে, এখানে সব এমনি নর্মাল ছেলেমেয়েরা। ওখানে ওরা জিনিয়াস ছেলে মেয়ে, কিন্তু ওরা অন্যদেরকে একটু ইমপ্রেস করার জন্য নিজেরটাকে একটু ডুবায় রাখলো। তো এখন যখন প্র্যাকটিস শুরু হচ্ছে ওদের প্রথম একটু চাপ লাগে, আমার কেন চাপ করতে হচ্ছে, আমার কেন, মানে ছোটকালের বয়সটা সব বছরে মাত্র একবার, আর মিনিমাল একটু প্র্যাকটিস থাকলে ওরা কিন্তু 3 থেকে 4 পাবে, কিন্তু মিনিমাল প্র্যাকটিসটা কিন্তু বাসায় হয় না। এটাই আমাদের আজকালের সমস্যা। প্যারেন্টসরা বুঝছে না যে 1 ঘন্টার চেয়ে বেশি সব ছেলেমেয়েরা ইউটিউবে দেখে যাচ্ছে রোবলক্স, 1 ঘন্টার চেয়ে বেশি কিন্তু আমাদের ব্রেনে অনেক ক্ষতি হচ্ছে। আর এই 1 ঘন্টা লিমিট রাখা আমার ছেলের সাথে আমি ফেলিং করছি। আমার ছেলে 3 ঘন্টা 4 ঘন্টা পারলে করে নিবে, আমি যদি অফিস থাকে মা আর কত চাপ দিয়ে বলতে পারবে না 1 ঘন্টা 1.5 ঘন্টা পারবে না বেশি। তো এখন ওই সময়টা ফিল করার জন্য ওকে নিয়ে খেলাধুলা, নানার বাসায় নিয়ে অন্য কিছু করা, যেখানেই যাবে আমাদের প্রতিটা ছেলে মেয়ে এটা না পেলে ওরা ডিস্ট্রেস। এই স্ক্রিন টাইমটা যে বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটা দেখা যায় যে অভিভাবকরা অনেক সময় কিছুটা নিজের রিল্যাক্স পাওয়ার জন্য বাচ্চাদেরকে দিয়ে দেয়। সো আপনি তো আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, আপনি অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করেন, বাবা মারা কতটা সচেতন? বাবা মারা তো আমাদেরও তো একটা ক্যাপাসিটি আছে, আমরা তো 24 ঘন্টা 7 দিন বাচ্চা যেটা চাচ্ছে, যে সময় চাচ্ছে এটা খাবো ওখানে নিয়ে যাব, আমরা তো ওইটাও তো করতে পারছি না। ওদের জন্য খারাপ, আমাদেরও জন্য খারাপ। তো একটা লিমিট থাকতে হয় যে আমরা বাচ্চাদের জন্য নিজে কত করব, বাচ্চাদেরকে ওদের সাকসেসের জন্য ওদেরকে কিভাবে পুশ করব। সো ওদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্য একটা সাইড আছে, কিন্তু আমাদের নিজের একটা ব্রেক পাওয়ার জন্য জরুরি। আমরা যদি 24 ঘন্টা 7 দিনই ছেলে মেয়েদের পিছনে, আমাদের মা বাবাদের বয়স হচ্ছে, চাকরি টেনশন, এখানে ঝগড়া হচ্ছে, পাশাপাশি নেইবারহুডে, আমরা কেউ পারবো না পার হতে। কিন্তু যখন বাবা মারা একটু আত্মীয় স্বজনের জন্য একটু সময় নিই, আমরা একটু ভালোভাবে সকাল থেকে উঠে ভালো একটা আমাদের নিউট্রিশনটা একটু ভালোভাবে করি, হাঁটা চলাটা আর একটু বাড়াতে পারি, তার মানে যত ফিজিক্যালি আমরা হাঁটবো, ক্লিন খাবো, মানুষের সাথে একটু যোগাযোগটা টাইট রাখবো, আমাদের একটা পারপাস রাখবো, এরকম দেখা গেল যে 100 বছর পার হয়েও মানুষজন বেঁচে থাকতে পারছে। এই পড়াশোনার পাশাপাশি, এই পরীক্ষার প্রস্তুতি তো পরীক্ষার্থীরা নেবেন, এই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটি আসলে কতটুকু যুক্ত থাকবে, কিংবা পরীক্ষার সময় দেখা যায় যে সেই জায়গাতে সময় খুব একটা দেয়া হয় না, তো ওইখানে আসলে সময় দেওয়াটা কতটা জরুরি? আমার কাছে মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আরো জরুরি দরকার। যখন পড়াশোনার সময় ওই চাপটা অন্য জিনিস স্যাক্রিফাইস করে তো আরো খারাপ লাগবে। যেই জিনিসটা নিয়ে সুখ পাচ্ছি, আমরা খুশি পাচ্ছি, আমার মেয়ে হয়তো বা ক্যারাটি করছে, এখন ওর পরীক্ষা 2 দিন করতে হচ্ছে, এখন ওরকম বলছে না যে আমি ক্যারাটি বন্ধ করে ফেলবো, ও বলছে যে আমি তো ক্যারাটি করতে বিজি হচ্ছি, ক্যারাটি আগাচ্ছি, ঠিক আছে খানে বাবা জোর করে 2 দিন আমি রাজি হলাম, এখন সে বলছে আমি একটু নেক্সটটা কোথায় খুঁজি, সুইম খুঁজি। ও নিজের থেকে আলহামদুলিল্লাহ অনেক দোয়া যে মোটিভেশনটা নিজের থেকে আসছে। যখন দেখি যে একটা ছেলে মেয়ে হয়তো বা পড়াশোনাতে অনেক লেট করে শুরু করলো, এতদিন এক্সট্রা কারিকুলার অনেকগুলা ভালো আছে, যে একটা মসজিদের পরিবেশে একটা এনভায়রনমেন্টে হয়তো বা হাফিজ শিখছে, অথবা আলাদা একটা নামাজের একটা লাইন, মানে আরেকটু ডিপলি শিখছে কোরআন, অথবা টেম্পলে হোক, যেখানে যে এক্সট্রা কারিকুলার থাকুক, মাঝে মাঝে কমাইতে হবে। কিন্তু ওইটা যারা লাস্ট মিনিটে এসে সবকিছু ক্র্যাম করতে হচ্ছে, সেই কারণে
লাস্ট মিনিটে কাউকে ওরকম চাপ না দিয়ে শুরু থেকে একটু একটু 4 ঘন্টা করতে করতে 170 ঘন্টা আছে আমাদের সপ্তাহে। আমাদের ক্লাসটা মাত্র 4 ঘন্টা, প্রতিদিন যদি আধা ঘন্টা একটু প্র্যাকটিস করলেও বাকি সময়টা তো আমরা কি করছি এটা নিয়ে আছে। সো এটা থেকে দূরে থাকা আমার অনেক সময় একটা যুদ্ধ। এটা রিপ্লেস করে কিভাবে আমরা খেলাধুলা বাড়াতে পারি, মানুষের সাথে আলোচনা গল্প বাড়াতে পারি, সোশ্যাল মিডিয়াতে না কিন্তু আমাদের নিজেদের মধ্যে আসল যোগাযোগটা মানে এক্স্যাক্টলি। জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।